ওয়েলকাম টু কে লার্নিং ক্যাম্পাস। আমি সাবির স্যার, তোমাদের দশম শ্রেণীর ভূগোল পড়ানো চলছে। ভারতের জল সম্পদ এর পার্ট 3, জলসেচের বিভিন্ন পদ্ধতি। আজকে আমরা পড়ব জলসেচের বিভিন্ন পদ্ধতি। জলসেচ কাকে বলে তোমরা জানো? জলসেচ কখনো করেছো? হ্যাঁ, করনি? কি জলসেচ কখনোই করনি তোমরা? অর্থাৎ জল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় কি করা হবে, দেওয়া হবে, সেটা কৃষি ক্ষেত্রে হতে পারে। কৃষি ক্ষেত্রেই ম্যাক্সিমামটা করা হয় আর কি জলসেচ। ভারতে বিভিন্ন ধরনের জলসেচ পদ্ধতি দেখতে পাওয়া যায় এবং ভারতবর্ষে যতটা জমি রয়েছে তার 50% জমি হচ্ছে জলসেচের মাধ্যমে কিন্তু করা হচ্ছে চাষবাস। জলসেচের দিক থেকে চীন কিন্তু খুব এগিয়ে আছে, ভারত কিন্তু দ্বিতীয়। হ্যাঁ, আর ভারতবর্ষে যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে উত্তরপ্রদেশে জলসেচ সব থেকে বেশি হয়, বা জলসেচ সেবিত জমির পরিমাণ সব থেকে বেশি। পদ্ধতি: ভূমিরূপ, মাটি, জলবায়ু। ভৌম জলের ভিত্তিতে জলসেচের পদ্ধতি প্রধানত 3টি পদ্ধতি। ঠিক আছে, আমরা দেখতে পাবো এখানে, যেমন কূপ সেচ পদ্ধতি, কূপ সেচ রয়েছে, নলকূপ রয়েছে, আরেকটা রয়েছে সেটা হচ্ছে খাল সেচ। কি বললাম? কূপ, নলকূপ, আর হচ্ছে কি খাল সেচ। ঠিক আছে, কূপ। কূপ কি? কূপ দেখেছো তোমরা বাড়ির আশেপাশে কখনো? পুরনো একটা ইদারা দেখেছো? ইদারা যে গোল করে করা আছে, জলটা কি করছে বালতিতে করে তুলছে কপি কলের সাহায্যে, সেটা একটা কিন্তু কূপ। হ্যাঁ, আর আর নলকূপ কোনটা? ধরো পাম্প করে যে জলটা আমরা তুলছি, পাম্প করে তো দুটোই তুলে আর কি। যেমন ধরো জমিতে যখন চাষাবাদ করা হয়, বড় পাইপ 4 ইঞ্চির পাইপ দিয়ে জলটা উত্তোলন করা হয়, সেটা কিসের সাহায্যে উত্তোলন করা হয়? কিসের সাহায্যে বলো তো? বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে। কিন্তু কখনো কখনো কি করা হয়, হাতের সাহায্যে কি করা হয়, চেপে জলটা উত্তোলন করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে কি বলতো কূপ সেচ পদ্ধতি। বলছে কপি কল বা চর্স বা মোলের চাকার লাগানো দড়ি টেনে, এটা একটা পদ্ধতি রয়েছে। আরেকটা পদ্ধতি হচ্ছে রেত বা পারসিক চাকার পদ্ধতিতে গরু মোষ দ্বারা ঘুরিয়ে ঘুরিয়ে মালার মতো করে কি করা হয়, অনেকগুলো পাত্র লাগানো থাকে, দিয়ে জলটাকে উত্তোলন করা হয়। দেখো, এই যে দেখো তোমরা নাগরদোলাতে উঠেছো কিনা, এই দেখো এক একটা পাত্র, দেখো এই যে একটা পাত্র, এই যে একটা পাত্র। অতএব এখান থেকে জলটা কি করছে, ওপরের দিকে উঠছে, আবার কি করছে, এখানে একটা করা আছে আর কি, সিস্টেম করা আছে, জলটা বাইরের দিকে গড়ে যাবে, আর সেই জলটা কি করা হবে, আবার জমিতে যাবে। এখানে যদিও পুরো ঘোরার সিস্টেমটা দেওয়া নেই, যার জন্য এখানে কিন্তু দেওয়া আছে, দেখো এই যে একটা চক্রের মতো অংশ আছে, গরু তার চারিদিকে ঘুরছে, আর এর তলা দিয়ে কি করা হয়েছে, তলা একদম এর সঙ্গে সেট করা আছে এখানে। এটাও ঘুরবে, তার সঙ্গে সঙ্গে কি হবে, এটাও ঘুরবে, দিয়ে কি হবে, জলটা কি হবে, জলসেচ করার জন্য কি করা যাবে, ব্যবহার করা যাবে। হ্যাঁ, তো আমরা 3টে পদ্ধতি, একটা হচ্ছে কপি কল বা মোলের চাকাতে লাগানো দড়ি টেনে, আর এটা হচ্ছে রেত বা পারসিক চাকা। একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রেত বা পারসিক চাকা পদ্ধতি আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে পূর্বট পদ্ধতি, মোষের চামড়ার থলি বা টিন নির্মিত বিরাট পাত্রকে গরুর সাহায্যে টেনে কি করা হয়, জল উত্তোলন করা হয়। ধরো এই কুয়োটা আছে, তো এই যে কুয়োটা আছে, এই কুয়োটাতে কি করে বলো তো, এই কুয়োটাতে একটা মোষের চামড়ার একটা থলি বানাবে, আর সেই থলিটায় কি করবে, সেখানে ফেলে দিবে, আর ওই থলিটায় কি করা হবে, উপরের দিকে এরকম একটা কপি কল লাগানো থাকবে এখানে, দিয়ে দড়িটাকে টানা হবে কিসের সাহায্যে, গরুর সাহায্যে টানা হবে, দিয়ে সেই চামড়ার থলিতে করে কি আসবে, জলটা উপরের দিকে উঠে এসে কি হবে, বাইরে পড়বে, সেই জলটাকে কি করা হবে, কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হবে, বা পানীয় জলের জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তার মানে এটাই 3টে পদ্ধতি। কপি কল বললাম একটা, রেত বা পারসিক চাকা, আর এটা কি বললাম, পূর্বট পদ্ধতি। পূর্বট পদ্ধতিটা কি করা হচ্ছে না, তো চামড়ার সাহায্যে, প্রাচীনকালে কিন্তু চামড়ার সাহায্যে কি করা হয়, এই জলসেচ কিন্তু করা হতো। আমরা দেখেছি বাহুবলী 2 সিনেমা দেখেছি না, বাহুবলী কি করছে, একটা নারিকেলের দুটো নারিকেলের গাছ আছে, দড়ি দিয়ে বেঁধে কি করছে, নৌকা দিয়ে জলটাকে ঠেলে ফেলছে, দেখছে কিনা? ওটা একটা প্রাচীন কিন্তু জলসেচ পদ্ধতি। হ্যাঁ,
যাই হোক, ওই রকম বুদ্ধি আমাদের মাথাতে নেই, নায়কদের মাথাতেই থাকে, আমাদের মাথাতে থাকে না। যাই হোক, অবস্থান এই উত্তর ভারতের সমভূমি অঞ্চল, দক্ষিণ ভারতের নদী অববাহিকা বা বদ্বীপ সমভূমি অঞ্চলে কি দেখা যায়, এই কূপ সেচ পদ্ধতি লক্ষ্য করা যায়। এই কূপ সেচ দুটি, একটা হচ্ছে স্থায়ী কূপ, একটা হচ্ছে অস্থায়ী কূপ। স্থায়ী কূপ যা 15 মিটার পর্যন্ত গভীর হয় এবং খুব পাকা প্রকৃতির, দীর্ঘদিন ধরে জল উত্তোলন করা যায়, গভীরতা বেশি, অনেকটা পরিমাণে জল উত্তোলন করা যায়। এটাই হচ্ছে সুবিধা, হ্যাঁ, স্থায়ী কূপের সুবিধা। আর অস্থায়ী কূপের সুবিধা কি, এগুলো অগভীর এবং কাঁচা প্রকৃতির, কিন্তু নির্দিষ্ট বর্ষা ঋতু ছাড়া অন্য ঋতুতে কি পাওয়া যায় না, জল পাওয়া যায় না। শুধুমাত্র কখন পাওয়া যায়, বর্ষা ঋতুতে কি পাওয়া যায়, জলটা পাওয়া যায়, বাকি সময় জলটা পাওয়া যায় না। ঠিক আছে, এটা হচ্ছে অগভীর কূপ। সেচের পরিমাণ, ভারতে প্রায় 50 লক্ষ কূপ রয়েছে, তার থেকে বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, হ্যাঁ, আনুমানিক হিসাবে বলা হয়েছে 50 লক্ষ। এবং 13.2% জমিতে সেচ করা হয় এই কূপের সাহায্যে, হ্যাঁ। আর কূপ সেচ সব থেকে বেশি প্রচলিত মধ্যপ্রদেশ, 1 মার্কের জন্য ইম্পর্টেন্ট। এই যে দেখো, কূপ সেচ কোন রাজ্যে প্রথম, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, 1 মার্কের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে নলকূপ। নলকূপ মানে হচ্ছে আমরা বুঝি টিউবওয়েল, হাত দিয়ে চেপে চেপে, তাই তো, সেটা একটা নলকূপ। কিংবা অনেক সময় মাঠে জমিতে থাকে, যেখানে কি লাগানো থাকে, মার্শাল লাগানো থাকে, মার্শালের সাহায্যে জলটাকে উত্তোলন করা হয়, বা পাম্পের সাহায্যে, সেটা হচ্ছে কি একটি নলকূপের উদাহরণ। এই পদ্ধতি দেখে নাও। নলকূপ সেচ ভারতের প্রধান সেচ পদ্ধতি। ভৌম জলস্তর পর্যন্ত খনন করা হয়, 15 মিটারের বেশি গভীরে পাইপ চালনা করা হয়, বিদ্যুৎ বা ডিজেল চালিত পাম্পের সাহায্যে ভৌম জল কি করা হয়, উত্তোলন করে সেচ করা হয়। যেমন উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানাতে কি হচ্ছে, এই নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়। এই নলকূপ আবার 2 প্রকার, একটা হচ্ছে গভীর নলকূপ, অগভীর নলকূপ। গভীর নলকূপ কোনটা, যেটার সাহায্যে মার্শাল দিয়ে জলটা উত্তোলন করা হয়, সেটাকে বলা হচ্ছে কি গভীর নলকূপ বলা হয়। আর যেটা আমরা কি করি, হাতের পাম্প দিয়ে অনেক সময় জল উত্তোলন করি, কিংবা এটা কিন্তু গ্রাম্য এলাকায় জমিতেও কিন্তু অনেক সময় কি করা হয়, যে ওই পাম্প করে, হাতের পাম্প করে কি করা হয়, জলসেচ করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অগভীর নলকূপ বলা হয়। নলকূপ সেচে প্রথম যে রাজ্য আমাদের ভারতবর্ষে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ কি হচ্ছে, নলকূপ সেচে প্রথম। এবং মুখ্য জলসেচ পদ্ধতি কূপ ও নলকূপ। তার মানে ভারতবর্ষে কূপ এবং নলকূপের মাধ্যমে জলসেচ সব থেকে অধিক হয়ে থাকে। বুঝতে পারছো? এই বলো মেয়েরা, মেয়েরা, ছেলেরা, সবাই বলবে। ছেলেরা আবার বলে শুধুমাত্র মেয়েদেরকে জিজ্ঞাসা করছে, ছেলেদেরকে জিজ্ঞাসা করে না। হ্যাঁ, চলে এসছে। এই দেখো, এই কূপ এবং নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়। এই জলসেচ করার সুবিধাগুলি কি কি? ঠিক আছে, কোন একটা অঞ্চলে যে মানুষ যে কূপ বা নলকূপের মাধ্যমে যে জলসেচ করে, এর সুবিধাগুলি কি কি? আমরা কি জলসেচ করি না করি না? এই বলো, আমরা কি এই পদ্ধতিগুলো কি অ্যাপ্লাই করছি? আমরা এটা অ্যাপ্লাই না করি, কিন্তু আমরা এটাতে অ্যাপ্লাই করছি কিনা? এই যে দেখো, মার্শালের সাহায্যে এটা কিসের সাহায্যে চলো তো, বলো তো, এটা দেখি, এটা কিসের সাহায্যে চলে? ডিজেল, পেট্রোল, কিংবা কিসের সাহায্যে চলে? বিদ্যুতের সাহায্যে চলে। কিসের সাহায্যে চলে? বিদ্যুতের সাহায্যে চলে এই মার্শালটা। ঠিক আছে, তো কূপ এবং নলকূপের মাধ্যমে, অর্থাৎ এটা হচ্ছে কূপ, ওপরে এটা হচ্ছে কূপ, নিচেটা হচ্ছে কি নলকূপ। কূপ মানে কি বলতো, ইদারা, মনে রাখবে তোমরা, আমরা গ্রাম্য ভাষায় যেটা জানি ইদারা জানি আর কি, হ্যাঁ। আর নলকূপ মানে আমরা বলি গ্রাম্য ভাষায় স্যালো বলি, তাই তো, স্যালো বলি। তো এই কূপ এবং নলকূপের মাধ্যমে জলসেচের সুবিধা দেখে নাও। এক হচ্ছে জমি ও জলের অপচয়, যেহেতু জলটা অতিরিক্ত হারে বের হয় না, একেবারে সামান্য পরিমাণে নির্গত হয়, যার জন্য কি করা যায়, জমিতে জলসেচ করা যায়, অতিরিক্ত হারে জল যায় না, হ্যাঁ, অল্প পরিমাণে, মানে যতটা জলের দরকার যথেষ্ট পরিমাণে ঠিক ততটাই জল কিন্তু দেওয়া হচ্ছে। এই কিসের সাহায্যে, কিসের সাহায্যে বলো তো দেখি?
নলকূপের সাহায্যে। কিসের সাহায্যে? নলকূপের সাহায্যে এবং কূপের সাহায্যেও কিন্তু করা হয়, ঠিক আছে, অল্প পরিমাণে। তারপর হচ্ছে স্বল্প ব্যয় সাপেক্ষ। দেখো কোন একটা জায়গাতে যদি এরকম একটা নলকূপ যদি বসানো হয়, খুব একটা বেশি খরচ হবে না। কিংবা একটা ধরো কূপ নির্মাণ করা হয়েছে, সেখানেও কিন্তু বেশি খরচ করতে হবে না, খুব কম খরচে বা স্বল্প খরচেই আমরা কি করতে পারি, জমিতে জলসেচ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি এই দুই পদ্ধতির মধ্য দিয়ে, অর্থাৎ কূপ এবং নলকূপ পদ্ধতির মধ্য দিয়ে। সুষমভাবে জলসেচ বলছে জলটা খুব সুন্দরভাবে দেওয়া যায়, যেহেতু মার্শাল বা কূপ যেহেতু কম খরচেই বসিয়ে দেওয়া যায়, যার জন্য আমার ধরো অনেকগুলো জমি আছে, তো আমি কি করেছি, আমার একটাতে হচ্ছে না, হয়তো আমি কি করেছি 4টা বসিয়ে দিয়েছি বা 5টা বসিয়ে দিয়েছি। এতে কি হচ্ছে, সেই এলাকাতে কি হচ্ছে, সুষমভাবে কি করা যায়, জল কি করা যায়, সেচ করা যায়। তার মানে এগুলো হচ্ছে এর সুবিধা। জমি জলের অপচয় কম, স্বল্প ব্যয় সাপেক্ষ, সুষমভাবে জলসেচ, হ্যাঁ, এগুলো হচ্ছে তার সুবিধা। অসুবিধা কি দেখে নাও। কূপ এবং নলকূপের মাধ্যমে জলসেচ করতে গিয়ে কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে আমাদের। তার মধ্যে 1 নম্বর হচ্ছে খনন কষ্টসাধ্য। আমরা যেহেতু উত্তর ভারত গাঙ্গেয় সমভূমি অঞ্চলে রয়েছি, তাই যে কোনো জায়গাতে কি করা যাচ্ছে, সহজেই কিন্তু কূপ বা নলকূপ কিন্তু খনন করা যাচ্ছে। কিন্তু আমরা যদি যাই দক্ষিণ ভারতে আগ্নেয় এবং পাললিক শিলা দ্বারা গঠিত হওয়ার জন্য এই কূপ এবং নলকূপ খনন করতে গিয়ে কি হয়, অনেক সমস্যা দেখা দেয়। হ্যাঁ, আমাদের এক আত্মীয় আছে আর কি, তো মুর্শিদাবাদে এক মাস্টার পড়াচ্ছিলেন আমার স্কুলে। উনি বলছেন যে মাস্টারমশাই কি বলবো, আমাদের এলাকায় যদি টিউবওয়েল বসাতে যায়, এরকম করে ধরো টিউবওয়েল, আমাদের যে বাড়িতে আমরা যে টিউবওয়েলে যে জল আমরা পান করছি বা ব্যবহার করছি, সেই টিউবওয়েলটা বসাতে গিয়ে বলছে 3 দিন বা 4 দিনও লেগে যায়। তার কারণটা কি, ঝাড়খণ্ডে গিয়ে সেখানে এর কারণ হচ্ছে সেই অঞ্চলটা কঠিন শিলা দ্বারা গঠিত হওয়ার জন্য। ধরো এত দূর পর্যন্ত এসছে, হ্যাঁ, এতদিন পর্যন্ত পাইপটা এসছে, তারপরে এখানে প্রচুর কঠিন শিলা, ওটাকে ভেদ করে আর মাটির নিচে যেতে পারবে না। এর জন্য কি হবে না, সেখানে কি করা যাবে না, নির্মাণ করা যাবে না, কি বলছো, ওই নলকূপ নির্মাণ করা যাবে না, বা কূপটাও খনন করতে গিয়ে কি লাগবে, সময়টা বেশি লাগবে, যার জন্যে খনন কষ্টসাধ্য। কোথায় কষ্টসাধ্য, যে সমস্ত অঞ্চল কঠিন শিলা দ্বারা গঠিত, এই কঠিন শিলা দ্বারা গঠিত অঞ্চলে কি হচ্ছে, খনন খুবই কষ্টসাধ্য। 2 নম্বর পয়েন্ট দেওয়া আছে সীমিত এলাকা। বলছে এই কূপ এবং নলকূপের মাধ্যমে কেবলমাত্র কিছু এলাকার মধ্যে কি করা যায়, জলসেচ করা যায়। ধরো তুমি দূরে জলটা পাঠাবে, জলটা পাঠাতে গিয়ে কি হবে, সেখানে হয়তো অনেক সময়ের ব্যাপার আছে বা জলসেচ খুব একটা ভালোভাবে হবে না, যার জন্যে কি করা হচ্ছে, সীমিত এলাকার মধ্যে কি করা যায়, চাষবাস করা যায় এই পদ্ধতির মধ্য দিয়ে। বিস্তৃত এলাকা, ধরো তোমার 100 একর জমি আছে, সেই জমিটাতে কিন্তু এই ছোট ছোট মেশিন বা এই কূপের মাধ্যমে কিন্তু জলসেচ করতে গিয়ে অনেক সময় লাগবে, যার জন্যে কি বলা হচ্ছে, সীমিত এলাকার মধ্যে কি করা যাবে, জলসেচ করা যাবে। 3 নম্বর দেওয়া আছে পানীয় জলের সংকট। বলছে এখানে কি দেখা দিতে পারে, পানীয় জলের সংকট দেখা দিতে পারে। অতিরিক্ত হারে ভৌম জল উত্তোলনের কারণে কি হতে পারে, এমন একটা পর্যায়ে আসবে যে পর্যায়ে কি হবে, যে জল পাওয়া যাবে না। ভৌম জলটা কি, মাটির নিচে কি হচ্ছে, সূক্ষ্ম কি হচ্ছে, মৃত্তিকা কণার ফাঁকে ফাঁকে যে জলকণা লেগে রয়েছে, তাকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার বা কি বলা হচ্ছে, ভৌম জল বলা হয়। এই ভৌম জল আমি যদি এখানে যদি কি করা হয়, এখানে যদি কূপ নির্মাণ করা হয়, হ্যাঁ, নির্মাণ করার জন্য কি হবে, অতিরিক্ত হারে যখন জল উত্তোলন করা হবে, তখন কি হবে, এখানকার জলের যে লেভেল বা গ্রাউন্ড ওয়াটার লেভেলটা কি হবে, আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, যা ভৌম জল সংকট দেখা দিতে পারে বা জল সংকট দেখা দিতে পারে। আমরা তাহলে বুঝতে পারলাম যে এই কূপ এবং নলকূপের মাধ্যমে জলসেচ করতে গিয়ে বড় সুবিধা হচ্ছে এটা, অসুবিধা দেখো এটা, পানীয় জলের সংকট। অর্থাৎ আমরা এই জলটাকে কি করি, পানীয়র কাজে ব্যবহার করি, পান করার কাজে ব্যবহার করি, ড্রিঙ্ক করি আমরা, কিন্তু সেই জলটা কি করা হচ্ছে, সম্পূর্ণ ক্ষেত্রে একেবারে চাষের জন্য ব্যবহার করা হচ্ছে, যার জন্য আমাদের প্রকৃতিতে যে ভৌম জলের সঞ্চয়ের মাত্রা আস্তে আস্তে কি হয়ে যাবে, কমে যাবে। বুঝতে পারছো তো সবাই, না মাথার ওপর দিয়ে হেলিকপ্টারের মতো যাচ্ছে?
ভৈরব কি বলছে বলো? ভারতবর্ষের উত্তর ভারতে সব থেকে বেশি নলকূপ জলসেচ অধিক প্রচলিত। কি বলছে? উত্তর ভারতে কি হচ্ছে? নলকূপ পদ্ধতি অধিক প্রচলিত। এই অধিক প্রচলিত হওয়ার কারণ কি? অধিক প্রচলিত হওয়ার কারণ হচ্ছে 1 নম্বর দেওয়া আছে নরম শিলাস্তর। যেহেতু উত্তর ভারত কোন শিলা দ্বারা গঠিত বলো তো দেখি? পাললিক শিলা। কোন শিলা? পাললিক শিলা দ্বারা গঠিত হওয়ার জন্য সহজেই কিন্তু নলকূপটায় কি করা যায়? খনন করা যায়। যদি সেটা পাললিক শিলা দ্বারা যদি গঠিত না হয়ে আগ্নেয় বা রূপান্তরিত শিলা দ্বারা যদি গঠিত হতো তাহলে কি হতো? সেখানে কূপ খনন করতে খুব কষ্ট হতো। অগভীর ভৌম জলস্তর। এই অঞ্চলটাতে কি হচ্ছে? ভৌম জলস্তর ভূপৃষ্ঠের খুব কাছাকাছি অবস্থান করে। এই ভূপৃষ্ঠের খুব কাছাকাছি অবস্থান করার কারণে কি হচ্ছে? সহজেই জলটা কি করা যায়? উত্তোলন করা যায়। যেহেতু উত্তর ভারতে নদ নদীর সংখ্যাটা বেশি, যার জন্য ভৌম জলতল। ভৌম জলতল মানে কি? কোনো একটি অঞ্চলে এমনও হতে পারে যে ভৌম জলতলটা ধরো একেবারে নিচের দিকে রয়েছে, কিন্তু যদি কোনো একটা অঞ্চলে কি হয়? নদ নদীর পরিমাণ বেশি হয়, সমুদ্রের খুব কাছাকাছি, সেখানে কি হবে? ভৌম জলতলটা একেবারে কি হবে? একেবারে ওপরের দিকে অবস্থান করবে। যেহেতু আমাদের উত্তর ভারতটা কি হচ্ছে? নদ নদী বহুল অঞ্চল বা একাধিক নদ নদীতে সেই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাই এখানে কি হচ্ছে? ভৌম জলতলটা কি হয়? একেবারে ওপরের দিকে অবস্থান করে। বিদ্যুৎ শক্তির প্রাচুর্য। এই যে জলবিদ্যুৎ, জলটাকে যে উত্তোলন করা হবে নলকূপ থেকে, এর জন্য কি রয়েছে? বিদ্যুতের কিন্তু সুবিধা রয়েছে। বর্তমানে যে সমস্ত নলকূপ রয়েছে পাম্প চালিত, সে সমস্ত পাম্পগুলো বেশিরভাগই চলছে কিসের সাহায্যে চলছে বলো তো? বর্তমানে বৈদ্যুতিক চালিত। ঠিক আছে, বৈদ্যুতিক চালিত কি হচ্ছে? পাম্প বেশি ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ ভারতে এই পদ্ধতি কার্যশীল নয় কেন? অর্থাৎ উত্তর ভারতে বেশি দেখতে পাওয়া গেলেও দক্ষিণ ভারতে দেখতে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে এই অঞ্চলটা কঠিন শিলা দ্বারা গঠিত, অর্থাৎ আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, যার জন্যে নলকূপ এবং কূপ খনন করা খুবই কঠিন। তাছাড়াও ভূগর্ভস্থ যে জলটা রয়েছে সেই জলটা কি রয়েছে? নিচের দিকে অবস্থান করছে দক্ষিণ ভারতে, যার জন্যে এই দুটো পয়েন্ট তো আছে। আর একটা পয়েন্ট হচ্ছে যে দক্ষিণ ভারতে বেশিরভাগ জলাশয়ের মাধ্যমে কি করা হয়? জলসেচ করা হয়। এই জলাশয়ের মাধ্যমে কেন বেশি জলসেচ করা হয়? তার কারণ দক্ষিণ ভারতের যেহেতু মৃত্তিকা কণার কি বলছে? সেই সছিদ্রতা কম বা প্রবেশ্যতা কম। এই প্রবেশ্যতা কম হওয়ার জন্য কোনো একটা জলাশয়ে যদি জলটা রাখা হয়, সেই জলটা কিন্তু সম্পূর্ণরূপে অনুশ্রবণ প্রক্রিয়ার মধ্য দিয়ে মাটির নিচের স্তরে যায় না, যেটা উত্তর ভারতে হয়। এটা কিন্তু দক্ষিণ ভারতে দেখতে পাওয়া যায় না। অর্থাৎ জলের অনুশ্রবণ প্রক্রিয়া খুব কম কার্যকর হয়, যার জন্যে দক্ষিণ ভারতে কি হচ্ছে? দক্ষিণ ভারতে মানুষ সাধারণত এই কূপ ও নলকূপ বেশি ব্যবহার করতে পারে না। এরা কি ব্যবহার করে? এই যে দেখো স্যার, এটা আপনি বলছেন কি জলাশয়? এটা তো একটা পুকুর। আরে পুকুরটাও একটা জলাশয়। জলাশয় মানে কি? যার চারিদিক কি থাকবে? স্থলভাগ দিয়ে ঘেরা থাকবে, তাকে কি বলা হচ্ছে? পুকুর বা জলাশয় বলা হয়। দক্ষিণ ভারতে দেখো ও কিসের মাধ্যমে জলসেচ হচ্ছে? সব থেকে বেশি জলসেচ হচ্ছে কিসের মাধ্যমে বলো? জলাশয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে হচ্ছে? জলাশয়ের মাধ্যমে। তার কারণ দক্ষিণ ভারতের যে শিলাগুলো আছে, এই শিলাগুলো কঠিন শিলা। কি শিলা? কঠিন। ঠিক আছে, কঠিন শিলা দ্বারা গঠিত। এই কঠিন শিলা দ্বারা গঠিত হওয়ার জন্য মাটির অনুশ্রবণ হার কি হয়? কম হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অন্য কোনো জলসেচ পদ্ধতি প্রচলিত নেই। যেমন উত্তর ভারতে কি কি জলসেচ পদ্ধতি রয়েছে? কূপ, নলকূপ আছে কি না? খাল সেচ পদ্ধতি রয়েছে। কিন্তু দক্ষিণ ভারতে এই সমস্ত পদ্ধতি প্রচলিত নেই, যার জন্যে জলাশয়ের মাধ্যমে কি করা হয়? জলসেচ করা হয়। কিংবা যদি একটা খাল খনন করতে হয়, সেই খাল খনন করতে গিয়েও কঠিন শিলাকে কেটে খাল খনন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার বা সময় সাপেক্ষ ব্যাপার বা খরচের একটা ব্যাপার, যার জন্যে দক্ষিণ ভারতের মানুষেরা কি করে? জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত রয়েছে। 9 নম্বর দেখো খাল সেচ পদ্ধতি। খাল কাকে বলে? খাল কাকে বলে আমরা জানি না, কিন্তু আমরা এই ডায়লগটা দিই যে খাল কেটে কুমির ডেকে আনবি না। ঠিক আছে, তো খাল কেটে কুমির ডেকে আনবি না। আমি খাল কি? এই যে দেখো খাল, এই যে এটা হচ্ছে খাল।
এটা অন্য দেশের, আমাদের দেশের নয়, হ্যাঁ, আমেরিকার হবে মেবি। এটা এটা আমাদের দেশের নয়, এত সুন্দর হবে না আমাদের দেশের। তো আমাদের দেশেরটা দেখে নাও, এই যে ফরাক্কা ব্যারেজ, ঠিক আছে, আমার বাড়ি থেকে প্রায় ওই 2 থেকে 2.5 কিলোমিটার হবে আমাদের বাড়ির কাছে, হ্যাঁ। তো দেখো এই ফরাক্কা ব্যারেজ থেকে, এই মেয়েরা এদিকে তাকাও, গল্প করিও না। ফরাক্কা ব্যারেজের এটা তো জলটাকে আটকে দেওয়া হচ্ছে প্রত্যেকটা গেট দিয়ে, আর এইখানে যে এই যে জলটা যে যাচ্ছে দেখো, এটা কিন্তু নদী কিন্তু খনন করেনি, বা নদী কিন্তু প্রাকৃতিক শক্তির দ্বারা কিন্তু করেনি। মানুষ কি করেছে, মানুষ তার কোদাল দিয়ে কি করেছে, খুঁড়ে খুঁড়ে সেটাকে কি করেছে, ক্যানেলটা কি করেছে, নির্মাণ করেছে। এটাই হচ্ছে একটা ক্যানেল বা খাল। এই খালের মধ্যে দিয়ে কি হচ্ছে না, তো কলকাতায় কি করা যাচ্ছে, জল পাঠানো যাচ্ছে, কলকাতা বন্দরের কাছে জল পাঠানো যাচ্ছে। এছাড়াও এই খালের মাধ্যমে কি করা যায়, তার 2 কূলবর্তী অঞ্চলে কি করা যায়, জলসেচ করা যায়। দেখো এখান থেকে জলটা সেচ করে কি করা যাবে, জমিতে দেওয়া যাবে, এখান থেকে জলসেচ করে এখানে জমিতে দেওয়া যাবে। অতএব খালের মাধ্যমে জলসেচ পদ্ধতি কিন্তু করা যায়, এবং এটাতে কি হয়, একবার খাল খনন করে নিলে আর কিন্তু খনন করতে হয় না। তো খাল যখন কোনো একটা জলাধার বা নদী থেকে সরাসরি কি করা হয়, খাল কেটে নদীতে বাঁধ বা জলাধার তৈরি করে খাল কেটে জমির কাছাকাছি আনা হয়, এবং সেই জলটা পাম্প করে ডোঙা বা সেঁউতিতে করে জল তুলে কৃষিতে দেওয়া হয়। এটাকে বলা হচ্ছে খাল থেকে জলসেচ বা খাল সেচ পদ্ধতি বলা হয়। যা হ্যাঁ হ্যাঁ সেঁউতি ওই ডোঙার মতো একটা কিছু একটা যন্ত্র হবে আর কি, পাত্র হবে, পাত্রটা দিয়ে জলটাকে ঠেলে দিচ্ছে আর কি, হ্যাঁ। বলছে উত্তর ভারতে খাল সেচ প্রচলিত বেশি রয়েছে। উত্তর ভারতে উত্তরপ্রদেশ প্রথম, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যে কি রয়েছে, এই খাল সেচ পদ্ধতি অধিক প্রচলিত রয়েছে। এই খাল 2 প্রকার, একটা হচ্ছে নিত্যবাহ খাল, আর একটা হচ্ছে কি প্লাবন খাল বা অনিত্যবাহ খাল। নিত্যবাহ খাল কাকে বলে, যে সমস্ত নদী চিরপ্রবাহী, অর্থাৎ নদীতে জলের প্রবাহমানতা সারা বছর থাকে, এক কথায় নিত্যবাহ নদী। সেই নিত্যবাহ নদী বা জলাধার থেকে খনিতে যে জল সারা বছর থেকে 12 মাস সেচ করা হয় তাকে বলা হচ্ছে নিত্যবাহ খাল বলা হয়। কি বলা হচ্ছে সেটাকে, নিত্যবাহ খাল। এই নিত্যবাহ খালের সংখ্যা সব থেকে বেশি উত্তর ভারতে, কারণ উত্তর ভারতের বেশিরভাগ নদী হচ্ছে কি কিরকম প্রকৃতির, নিত্যবাহ প্রকৃতির, যার জন্য নিত্যবাহ খাল উত্তর ভারতে বেশি দেখতে পাওয়া যায়। আর প্লাবন খাল নদীতে কেবলমাত্র বর্ষাকালে জোয়ারের দ্বারা যখন কি করা হবে, খাল খনন করা হবে, খাল খনন করে বর্ষাকালে কেবলমাত্র জলটা নিয়ে আসা হবে, তখন তাকে বলা হয় প্লাবন খাল। এই প্লাবন খালের সংখ্যা দক্ষিণ ভারতে বেশি, তার কারণ দক্ষিণ ভারতে অনিত্যবাহ নদীর সংখ্যাও কি হচ্ছে বেশি, হ্যাঁ। এটা তো আমরা ছবিটা দেখলাম। তারপর হচ্ছে এই খাল সেচের মধ্য দিয়ে কোন একটা অঞ্চলে চাষের সুবিধা কি কি আছে এবং অসুবিধা কি কি আছে। দেখো সুবিধা হচ্ছে 1 নম্বর দেওয়া আছে বিস্তৃত এলাকায় জলসেচ। এই খালের মাধ্যমে জলসেচ করতে গিয়ে আমরা কিন্তু কি করতে পারি, বিস্তৃত এলাকায় জলসেচ করতে পারি। দেখো এই খালটা যতদূর পর্যন্ত গেছে ততদূর পর্যন্ত তার 2 উপকূলবর্তী অঞ্চলে কি করতে পারা যাবে, জলসেচ করা যেতে পারবে, যার জন্যে বিপুল পরিমাণে জমিতে বা অনেকটা পরিমাণে জমিতে কি করা যায়, জলসেচ করা যায় এই খাল পদ্ধতির মধ্য দিয়ে। আর কি দেওয়া আছে, বহুমুখী নদী পরিকল্পনা। এই খালের মধ্য দিয়ে কি করা যায়, বহুমুখী নদী পরিকল্পনা করা হয়। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, যখন কোন একটা নদীতে বাঁধ দিয়ে জলটাকে আটকে সেই অঞ্চলের অধিবাসীদের সার্বিক উন্নতির জন্য যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয় তাকে বলা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা। এই উদ্দেশ্যগুলি হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন করা বা বন্যা নিয়ন্ত্রণ করা, মৎস্য চাষ, পর্যটন কেন্দ্র স্থাপন, এই সমস্ত উদ্দেশ্য থাকতে পারে। অতএব খালের মধ্য দিয়ে কি করা যায়, বহুমুখী নদী পরিকল্পনা করা যায়, হ্যাঁ। অর্থাৎ কখনো কখনো জলসেচ তো করা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কি করা যায়, সেই অঞ্চলটাতে জলবিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে এই খালের মধ্য দিয়ে, হ্যাঁ।
স্থায়ী জলসেচ, স্থায়ী জলসেচ একবার খাল খনন করে দিয়ে সেটাকে আর খরচ করতে হয় না। ধরো এই খালটা যে আছে, এই খালটা একবার বানিয়ে আর কিন্তু এটাতে কি করতে হয় না, কোনো প্রকার খরচ করতে হয় না। প্রত্যেক বছর জলটা কি করতে হয়, দিতে হয়। কিন্তু আমরা যদি ব্যবহার করি, কি ব্যবহার করি, ধরো আমরা ব্যবহার করলাম, নলকূপ ব্যবহার করছি, সেই নলকূপের ক্ষেত্রে কি হবে, আমাকে ইলেকট্রিকের বিল দিতে হবে, ডিজেলের খরচ আছে, কিন্তু এখানে কিন্তু সেই ডিজেলের খরচটা নেই। আমি কি করতে পারি, সেই জলটাকে কিন্তু সহজেই চাষের জমিতে কি করতে পারি, জলসেচ করতে পারি। হ্যাঁ, এটা একটা কিন্তু সুবিধা রয়েছে। অসুবিধা কিন্তু খালের মাধ্যমে জলসেচে যেমন সুবিধা রয়েছে, অসুবিধাও কিন্তু রয়েছে। কে কথা বলছে, গঙ্গা কে কথা বলছে রে? অসুবিধা, জলপ্রবাহ হ্রাস বা বন্যার সৃষ্টি। বলছে খালের মধ্য দিয়ে জলসেচ করতে গিয়ে একটাই বড় সমস্যা, যখন বর্ষাকালে যখন বন্যা হবে, দুকুল ছাপিয়ে কি হবে, বন্যার প্রকোপ দেখা দিবে। মানে নদীতেও বন্যা হলো, খালেও বন্যা হলো, জমিটাও খেয়ে যাবে, একেবারে ডুবে যাবে। আবার খরাতে যখন যখন অনাবৃষ্টি হবে, তখন ওই প্লাবন খালের মধ্য দিয়ে অনাবৃষ্টিতে জল থাকবে না, তখন কিন্তু কৃষিক্ষেত্রে আমরা কি করতে পারবো না, জলসেচ করতে পারবো না। ঠিক আছে, অতএব এই বন্যা এবং খরার জন্য কি হতে পারে, ফসলের কিন্তু সার্বিক ক্ষতি হতে পারে। জল বন্টনে সমস্যা, জমির উচ্চতার পার্থক্যের জন্য কি হয়, জলের বন্টনে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ আমরা দেখব এই জমিটা দেখে মনে হচ্ছে সমতল, কিন্তু যদি কোনো একটি অঞ্চল সমতল প্রকৃতির যদি না হয়, যদি কি হয় আস্তে আস্তে উঁচু নিচু ঢেউ খেলানো যদি হয়, তাহলে সেখানে জল দিতে কি হয়, একটা বড় সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারে। তার কারণ এই জলটা সম্পূর্ণরূপে কিন্তু পুরো জমিতে দেওয়া সম্ভব নয়। যারা জমিতে জল মানে জলসেচ করে বা জল দেয়, ওরা কিন্তু ভালো বোঝে আর কি, যে সমতল জমিতে কি হয়, জল দিতে কিন্তু খুব সুবিধা হয়, কিন্তু যদি সমতল না হয় তাহলে কিন্তু জলটা কি করতে হয়, তখন কিছু একটা পাত্র নিয়ে জলটাকে এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয়। একটা কিন্তু বড় সমস্যা বা ঝামেলা। দেখেছি কিনা ভৈরব? হ্যাঁ, কে তুমি করছো? এই মেয়েরা করছে, জমি চাষ করছে। জমির লবণতা বৃদ্ধি, বলছে অতিরিক্ত হারে জলসেচ করার জন্য কি হবে, সেই অতিরিক্ত হারে জলসেচ করার জন্য খালের মধ্য দিয়ে কি হতে পারে, জমির লবণতার মাত্রা কি হয়ে যাবে, বেড়ে যাবে। যেমন পাঞ্জাব এবং হরিয়ানাতে কিন্তু এই সমস্যা কিন্তু খুব দেখা দেয়। ঠিক আছে, অর্থাৎ অতিরিক্ত হারে জলসেচ করার জন্য এই জলের যে লবণটা আছে, সেই লবণটা কি হবে, জমিতে যাবে, আর জমিতে গিয়ে কি হবে, জমির লবণতার মাত্রা কি করবে, বাড়িয়ে দিবে। এই লবণতার মাত্রা বেড়ে যাওয়ার কারণে কি হবে, চাষবাসের হার কি হবে, কমে যাবে। উত্তর ভারতে খাল সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। উত্তর ভারতে কেন বেশি খাল প্রথা অধিক প্রচলিত, তার কারণ নরম মাটি, যেহেতু অঞ্চলটা পাললিক শিলা দ্বারা গঠিত, যার জন্যে সহজেই খাল খনন করা যায়। যেমন সিন্ধু এবং গাঙ্গেয় সমভূমিতে সহজেই খাল খনন করা সুবিধাজনক। 2 নম্বর দেওয়া আছে নদ নদীর প্রাচুর্য, যেহেতু এখানে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের মতো অসংখ্য নদ নদী, তার উপনদী এবং শাখা নদী রয়েছে, যার জন্য সহজেই ওই সমস্ত নদীর শাখা নদী বা উপনদী থেকে কি করা যায়, খাল খনন করা যায়। আর বহুমুখী নদী পরিকল্পনা, কিছু বহুমুখী নদী পরিকল্পনা রয়েছে উত্তর ভারতে। যেমন দেখো ভাকরানাঙ্গাল পরিকল্পনা, যা শতদ্রু নদীতে অবস্থিত। রিহান্দ, গন্ডক, সারদা খাল, রামগঙ্গা খাল, টেহরি খাল, এই সমস্ত খালের মধ্য দিয়ে বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে, যা সেই অঞ্চলটার জলসেচের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ বা পর্যটন কেন্দ্র স্থাপন করা যায়। তাই উত্তর ভারতে কি হচ্ছে, কিসের মাধ্যমে বেশি চাষবাস করা হয়, উত্তর ভারতে জলসেচ করা হচ্ছে খালের মাধ্যমে, এবং কূপ ও নলকূপের মাধ্যমে কি করা হয়, জলসেচ অধিক প্রচলিত। আমরা যে ছবিটা দেখছি উপরের দিকে দেখো, এই যে এই অংশটুকু হচ্ছে ভূপৃষ্ঠ বা ভূত্বক, আর তার তলার দিকেই রয়েছে কি, এই ভূপৃষ্ঠের মধ্যেই এই মাটি, এখানে রয়েছে মাটি। হ্যাঁ,
সূক্ষ্ম সূক্ষ্ম এরকম মাটি রয়েছে, আর এই মাটির কণার গায়ে গায়ে লেগে রয়েছে, কি লেগে রয়েছে? জলকণা লেগে রয়েছে। আমরা হয়তো ভাবছি যে ভৌমজলটা হয়তো পুকুরের মতো বা নদীর মতো হয়তো অনেকটা জল আছে, বালতি ফেলে তুলে নিব, কিন্তু না, মৃত্তিকা কণার গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম কণা লেগে রয়েছে এই গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জল। ঠিক আছে, ভৌমজল ব্যবহারের কুপ্রভাব। ভৌমজল ব্যবহারের জন্য আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি। তার মধ্যে দেখে নাও এই ছবিটা, দেখো, ব্ল্যাকফুট ডিজিজ। দেখো, হাতের তালুতে কি হবে? দাগ হয়ে যাবে, বা পায়ের তালুতে কি হয়ে যাবে? কালো কালো দাগ পড়ে যাবে। এটাকে বলা হচ্ছে কি? ব্ল্যাকফুট ডিজিজ বলা হয়। কি বলা হচ্ছে এটাকে? ব্ল্যাকফুট ডিজিজ বলা হয়। হ্যাঁ, কেমন লাগছে ছবিটা দেখতে? খুব ভালো লাগছে না? ভালো লাগাতে হবে, তার কারণ তোমরা পরবর্তীতে বেশিরভাগ সবাই ডক্টর লাইনে যাবে। হ্যাঁ, এই মেয়েরা, তোমরাও তো ডাক্তার হবে নাকি? না নার্স হবে সবাই? তোমরা নার্স হলে কিন্তু ওই যে রক্ত পুঁজগুলোকে কেটে কেটে ওগুলোকে ইঞ্জেকশন দিয়ে সেলাই করতে, সুতো দিয়ে সেলাই করতে হবে ওগুলোকে। হ্যাঁ, সূচ দিয়ে, খুব সবাই সহ্য করতে পারে না। লবণতা বৃদ্ধি। ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের জন্য কোন একটি অঞ্চলে কি হতে পারে? লবণতার মাত্রা বেড়ে যেতে পারে। দেখো, অতিরিক্ত হারে ব্যবহারের জন্য মাটিতে ভিজে থাকা অবস্থায় নিম্ন স্তরে কার্বনেট, কথা বলবে না কেউ, কার্বনেট, ক্লোরাইড, সালফেট, এই সমস্ত লবণের কি হয়ে যায়? পরিমাণ বেড়ে যায়। এর জন্য কি হচ্ছে? মাটি কি হয়ে যায়? লবণাক্ত প্রকৃতির হয়ে যায় এবং ক্ষারীয় প্রকৃতির হয়ে যায়। অতএব এই ভৌমজল কি করছে? মাটির লবণাক্ততা বৃদ্ধিতে এবং ক্ষারীয় হওয়ার জন্য কিন্তু সাহায্য করছে। 2 নম্বর পয়েন্ট দেওয়া আছে ভৌম জলস্তরের অবনমন। যে অতিরিক্ত হারে ভৌম জল ব্যবহার করার কারণে যে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা আছে বা ভৌম জলস্তরটা আস্তে আস্তে কি হবে? নিচের দিকে নেমে যাবে। বুঝাতে পারলাম না? ধরো তুমি স্ট্রবেরি দিয়ে ধরো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, কোল্ড ড্রিঙ্কস তোমরা পান করছো, ধরো দেখবে ওই কাঁচের গ্লাসে ধরো কি করছো? টানছো। এতে কি হবে? যত টানবে তত কি হবে? লেয়ারটা কি হবে? আস্তে আস্তে কি হবে? নিচের দিকে নামবে। ঠিক তেমনই এই ভৌম জলস্তর অতিরিক্ত হারে বা ভৌম জল অতিরিক্ত হারে উত্তোলন করার জন্য কি হবে? জলতলটা আস্তে আস্তে কি হবে? নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নম্বর পানীয় জলের সংকট। এই ভৌম জলটাকে সেচ, গৃহস্থালী, এমনকি শিল্পক্ষেত্রে প্রচুর হারে ব্যবহার করা হয়। তাই কি হবে? ভবিষ্যতে জল সংকট দেখা দিতে পারে। মানুষ কি হবে? জলের সমস্যায় কিন্তু ভুগবে। হ্যাঁ, শুষ্ক ঋতুতে পানীয় জল সংকটের সম্ভাবনা তৈরি হবে। ভূভাগের নিমজ্জন, যেহেতু মৃত্তিকা কণার ফাঁকে ফাঁকে ওই জলকণাটা লেগে রয়েছে, যার জন্য এমন হতে পারে যে ভবিষ্যতে সেই অঞ্চলটা নিচে দিয়ে কি হতে পারে? তপাস করে বসে যেতে পারে বা ভূমিধস দেখা দিতে পারে। আর্সেনিক দূষণ। অতিরিক্ত হারে এই ভৌমজল উত্তোলনের কারণে আর্সেনিক দূষণ দেখা দিতে পারে। এর জন্য ব্ল্যাকফুট ও ক্যান্সার রোগের আক্রান্ত হওয়ার মাত্রা বেড়ে যায়। এগুলো হচ্ছে কি? ভৌমজলের ব্যবহারের অতিরিক্ত কুপ্রভাব বা খারাপ প্রভাব আর কি। হ্যাঁ, এই ছবিটা দেখে নিয়েছে? হ্যাঁ, ঠিক আছে, দেখতে হবে না, না দেখলে তুমি কেমন করে বুঝবে যে কি ক্ষতিকারক প্রভাব আছে? তো বহুমুখী নদী পরিকল্পনা বা মাল্টিপারপোজেস, তাই তো, রিভার ভ্যালি প্রজেক্ট, এই বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে আমি হয়তো কিছুক্ষণ আগে বললাম, আবার বলছি। একটা নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীতে কি করা হয়েছে? বাঁধ নির্মাণ করা হয়েছে। বাঁধ নির্মাণ করে দিয়ে জলটাকে আটকে দিয়ে কি করা হচ্ছে? মৎস্য চাষ করা হচ্ছে। সেই জলটাকে চাষের ক্ষেত্রে ব্যবহার করা হবে। জলটাকে আটকে দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কি? বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়। তার মধ্যে দেখে নাও একটি ভারতবর্ষের একটি প্রথম বহুমুখী নদী পরিকল্পনা, যার নাম হচ্ছে ডিভিসি। ডিভিসি দেখো, বর্ষাকালে কিন্তু জল যখন ছাড়ে এইরকম একদম প্রবল গতিতে কি করে? প্রবাহিত হয়। প্রবল গতিতে কি হয়? প্রবাহিত হয় এই ডিভিসির জল। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলিকে কি দেখে নাও? বলছে জলসেচ,
জলসেচ কি করা যায়, কোন একটা অঞ্চলে কৃষি ক্ষেত্রের জন্য কি করা যেতে পারে, জলসেচের ব্যবস্থা করা যেতে পারে। জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, এই যে জলটা একটুখানি তোমরা আগে দেখলে, এই জলটাকে কিন্তু এর গতিবেগটাকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। তাই বহুমুখী নদী পরিকল্পনার একটি অন্যতম উদ্দেশ্য হলো জলবিদ্যুৎ উৎপাদন করা। 2 নম্বর হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ নদীর যখন নিম্ন প্রবাহে জলের পরিমাণ বেড়ে যায় তখন জলটাকে কি করা হয়, খাল কেটে দিয়ে একটা জলাশয়ে নিয়ে যাওয়া হয়। জলাশয়ে নিয়ে গিয়ে বন্যার প্রকোপ অনেকাংশে কি করা যায়, কমানো যায়। অতএব এই বহুমুখী নদী পরিকল্পনা বন্যার হাত থেকে সেই অঞ্চলের অধিবাসীদের রক্ষা করতে পারে। জল পরিবহন, জলপথে পরিবহন করার জন্য ধরো নৌকাতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বা পণ্য নিয়ে যাওয়ার জন্য এই বহুমুখী নদী পরিকল্পনা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৎস্য চাষ করা যায়, জলটাকে আটকে দিয়ে সেই জলে মাছ চাষ করা যায়। জলাধারে কি করা যায়, মৎস্য চাষ করার সুবিধা রয়েছে। পানীয় জলের জন্য ব্যবহার করা হচ্ছে, সেই জলটাকে কি করা হয়, আবার পরবর্তীতে পিউরিফাই করা হয়। যেমন আমরা দেখব গঙ্গা নদীতে কি করা হচ্ছে, অতিরিক্ত হারে কি হচ্ছে, এই গঙ্গা নদীর জলটাকে কি করা হয়, নিয়ে আসা হচ্ছে, দিয়ে আর্সেনিক প্ল্যান্টে এসে বিশুদ্ধ করার পর সেই জলটাকে আমরা পানীয় হিসাবে ব্যবহার করি। বনসৃজন ও ভূমিক্ষয় রোধ, মাটির গাছ লাগানো বা মাটি ক্ষয়টাকে কমানোর জন্য কি করা হচ্ছে, সেই অঞ্চলটাতে বনসৃজন করা হয়। এই বহুমুখী নদী পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। তার মধ্যে বেশ কয়েকটা মনে রাখবে, যেমন জলসেচটা মনে রাখবে, জলবিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য চাষ, ঠিক আছে, এগুলো কিন্তু বেশি মনে রাখবে। এগুলো খুব সহজ জিনিস, হ্যাঁ, খুব জটিল জিনিস নয়। তারপর হচ্ছে দামোদর উপত্যকা, ভারতবর্ষে প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম হচ্ছে দামোদর উপত্যকা, দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। এই ডিভিসি কি হচ্ছে, দামোদর নদের ওপর অবস্থিত। এই দামোদর নদের ওপর কি করা হয়েছে, বহুমুখী নদী পরিকল্পনা করা হয়েছে। এর জন্য বেশ কয়েকটি বাঁধ নির্মাণ করা হয়েছে। যেমন এখানে রয়েছে পাঞ্চেত বাঁধ, কি বাঁধ, পাঞ্চেত বাঁধ। এখানে রয়েছে মাইথন বাঁধ, পাঞ্চেত, মাইথন বাঁধ, হ্যাঁ, এই সমস্ত বাঁধগুলো নির্মাণ করা হয়েছে কোথায়, দামোদর নদে, ঠিক আছে। যখন দেখছে প্রত্যেক বছর এই দামোদর নদ কী করছে, প্রত্যেক বছর প্রচুর হারে বন্যার প্রকোপ ঘটাচ্ছে। এই বন্যার প্রকোপ থেকে আমাদের বিহার এবং বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, হ্যাঁ, এই সমস্ত রাজ্যগুলোকে এই দামোদর অঞ্চলের বন্যার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কি হচ্ছে, তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী 1948 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন বলো দেখি, পণ্ডিত জওহরলাল নেহরু। এই পণ্ডিত জওহরলাল নেহরু এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার, বিহার সরকার এবং ঝাড়খণ্ডের সরকার, অর্থাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, এরা নিয়ে কী করালো, 1948 সালে একটি পরিকল্পনা নিল। পরিকল্পনাটার নাম হচ্ছে কি নাম, দামোদর ভ্যালি কর্পোরেশন। নামটা কি দিয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন। এই দামোদর ভ্যালি কর্পোরেশন আবার আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পনাকে অনুসরণ করে বা অনুকরণ করে বা ফলো করে গঠিত হয়েছে, যার নাম হচ্ছে টেনেসি ভ্যালি অথরিটি। নাম কি হচ্ছে, টেনেসি ভ্যালি অথরিটি। আর এই টেনেসি ভ্যালির অথরিটির অনুকরণে গঠন করা হয়েছে, কি গঠন করা হয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন। 1948 সালে কাজ শুরু হলেও এর কাজ কমপ্লিট হয়েছে 1955 সালে, হ্যাঁ, 1955 সালে। এই প্রকল্পটি কে রচনা করেছেন, একজন মার্কিন বিজ্ঞানী, যার নাম হচ্ছে ডব্লিউ.এল. ভরদুইন। এই ডব্লিউ.এল. ভরদুইন কি করেছেন, এই প্রকল্পটি রচনা করেছেন। 1955 সালে কাজটা শেষ হয়েছে বললাম, এবং ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম হচ্ছে এই দামোদর ভ্যালি কর্পোরেশন। হ্যাঁ, এটা কিন্তু এই দামোদর নদেরই কিন্তু জল, হ্যাঁ, দামোদর নদের জল কিন্তু বর্ষাকালে কিন্তু প্রবল হারে কিন্তু প্রবাহিত হয়। হ্যাঁ, এর ভয়ানক রূপ কিন্তু দেখতে পাওয়া গেছে। এই দামোদর ভ্যালি কর্পোরেশনের উদ্দেশ্যগুলি কি কি, সেগুলো নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো বন্যা নিয়ন্ত্রণ, বলছে তিলাইয়া, মাইথন, পাঞ্চেত সহ
8টি বাঁধ নির্মাণ করা হয়েছে এবং দামোদরের কি করা হয়েছে, বন্যাটাকে আটকানো গেছে। জলসেচ এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2425 কিলোমিটার লম্বা কি করা হয়েছে, খাল খনন করা হয়েছে, যার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের প্রায় কি করা হয়েছে 5.15 লক্ষ হেক্টর জমিতে চাষবাস করা গেছে। এবং তার সঙ্গে রবি শস্য, যে সমস্ত শস্যগুলো চাষ করা হয় সেই শস্যগুলোর কি হয়েছে, ফলনও কিন্তু বেড়েছে। এই কিসের মাধ্যমে বেড়েছে, এই দামোদর ভ্যালি কর্পোরেশনের কি হচ্ছে, জলসেচের মধ্য দিয়ে। হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদন, জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে। এর জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে। পরিবহন, দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত খাল কেটে দেওয়া হয়েছে। এই খালটা বর্তমানে জলপথ হিসাবে ব্যবহার করা হয়। পর্যটন কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেমন মাইথন, পাঞ্চেত, এই সমস্ত জায়গাতে কি করা হয়েছে, পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। মানুষ সেই জায়গাতে কি করছে, ঘুরতে যাচ্ছে। কোথায় যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। এখান থেকে আমাদের পড়ানোর শেষের দিকে কিছু 1 মার্কের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে, ওই সম্পর্কিত কিছু কথা আমি এখন বলবো। হ্যাঁ, যেমন দেখো, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম হচ্ছে ভাকরা নাঙ্গাল। কি নাম, ভাকরা নাঙ্গাল। 1 মার্কের জন্য ইম্পর্টেন্ট। কোন নদীর ওপর অবস্থিত, শতদ্রু নদীর ওপর অবস্থিত। 1 মার্কের জন্য পড়বে ওটা। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কয়েকটি প্রকল্প, ডিভিসি প্রকল্প, যেমন ময়ূরাক্ষী নদীতে, কংসাবতীতে, তিস্তা নদে কি করা হয়েছে, পরিকল্পনা নেওয়া হয়েছে। ঠিক আছে। ওড়িশাতে রয়েছে একটি প্রকল্প, বহুমুখী নদী পরিকল্পনা, যার নাম হচ্ছে হীরাকুদ বাঁধ নির্মাণ করা হয়েছে। আমি বলেছিলাম মনে হয় যে হীরাকুদ বাঁধ মহানদীতে গড়ে তোলা হয়েছে। ঠিক আছে। তারপরে এটা বলেছি নাগার্জুন সাগর পরিকল্পনা, কৃষ্ণা নদী সম্পর্কিত একটা গল্প বলেছিলাম আমি, যে কৃষ্ণা নদীতে নাগার্জুন সাগর পরিকল্পনা গড়ে তোলা হয়েছে। হ্যাঁ, এগুলো আমরা 1 মার্কের জন্য মনে রাখবো। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সর্দার সরোবর প্রকল্প, যা নর্মদা নদীতে নেওয়া হয়েছে। সর্দার সরোবর প্রকল্প কোথায় নেওয়া হয়েছে, নর্মদা নদীতে নেওয়া হয়েছে। এগুলো আমরা 1 মার্কের জন্য কি করব, পড়ে রাখবো, প্রয়োজনে দাগ দিয়ে দাও। হ্যাঁ, আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। হ্যাঁ, পরের দিন আমরা পড়ব আমাদের ভারতবর্ষের জল সংরক্ষণ এবং জল সংরক্ষণের পদ্ধতি। যেমন ধরো জলবিভাজিকা উন্নয়ন, বা সেই অঞ্চলটাতে বৃষ্টির জল কেমন করে সংরক্ষণ করা হবে, এই সম্পর্কিত জ্ঞান আমরা এর পরের দিন জানবো। ঠিক আছে।